সম্মানিত সুধী, আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি জাভা প্রোগ্রামিং এর একটি টিউটোরিয়াল সেশনে। আজকে আমরা মূলত জাভার কিছু মৌলিক বিষয় সম্পর্কে ধারণা নিব। সত্যি বলতে আসলে শুধু এই মৌলিক ধারণাগুলো শুধু জাভার জন্য নয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য প্রযোজ্য। শুধু আমরা জাভা স্পেসিফিক রুলসগুলো আইডেন্টিফাই করব। তো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয়। ডেটাগুলো বিভিন্ন নাম দিতে হয়, নামকরণ করতে হয়। তো এই যে রুলসগুলো, এই জিনিসগুলো খুবই সহজ। তবে এগুলো প্রথম থেকে আমাদের জানতে হবে। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে। ওগুলোকে আমরা যদি ক্লাসিফাই করি, যেমন ইন্টিজার টাইপ ডেটা আছে, নিউমেরিক্যাল ডেটার মধ্যে পড়ে। তারপর আমরা টেক্সট টাইপ ডেটা নিয়ে কাজ করতে পারি, ক্লাস টাইপ, অবজেক্ট টাইপ ডেটা আছে। তো সরাসরি যদি বলি আমরা আসলে ডেটা টাইপ জিনিসটা কি, ডেটা টাইপটা আসলে কিছু নির্দিষ্ট ভ্যালু বা অপারেশনকে বোঝানোর জন্য যে ধরনের টাইপটা আমরা ব্যবহার করি, যে কন্টেন্টটা ব্যবহার করি, সেটাকে আমরা আসলে ডেটা টাইপ বলে থাকি। ডেটা টাইপ রেগুলারলি ডেটা টাইপ দুই ধরনের ডেটা টাইপ হতে পারে। একটা হচ্ছে যে প্রিমিটিভ টাইপ, আর একটা হচ্ছে যে অবজেক্টিভ টাইপ বা ইউজার টাইপস বলা যায়। সেটাকে আমরা জাভা পার্সপেক্টিভে ক্লাস টাইপ বলতে পারি। তো প্রিমিটিভ টাইপ ডেটাগুলো হচ্ছে যে কিছু রেগুলার যে ডেটাগুলো আমরা ব্যবহার করি, নিউমেরিক ডেটা হোক, ক্যারেক্টার ডেটা হোক। যেমন ধরা যাক আমরা যখন রেগুলার লাইফে কিছু ডেটা ব্যবহার করি, সেটা হতে পারে 1, 2, 3 থেকে শুরু করে অনেক বড় সংখ্যা হতে পারে, যেটা পূর্ণ অংশটা নিয়ে আমরা চিন্তা করি, অর্থাৎ ইন্টিজার পার্ট নিয়ে চিন্তা করি। তো ইন্টিজার টাইপের ডেটা হতে পারে। তো সেটা ছাড়াও যদি আমরা ভাবি যে ফ্র্যাকশনাল নাম্বারগুলো, যেমন ভগ্নাংশগুলো, যেমন 1.2, 3, 4 বা আ এক দ 1000.111 বড় অনেক বিশাল বড় একটা সংখ্যা বলতে পারি। তো এই ধরনের যে ডেসিমাল পয়েন্টে যে নাম্বারগুলো, এটাকে আমরা আবার ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলতে পারি। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো অনেক বড় হতে পারে। তো এটা ছাড়াও আমরা যখন বিভিন্ন ধরনের অ্যালফাবেট লিখি, আম বাংলা, ইংরেজি হোক বা যেকোনো ভাষার ক্যারেক্টার বা বর্ণমালাগুলো যখন লিখি, সেটা একটা ক্যারেক্টার টাইপ ডেটা হতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন সময় কিছু কন্ডিশন ইভ্যালুয়েশন করার জন্য আমাদের ট্রু অর ফলস স্টেটমেন্ট দিতে হয়। সেটার জন্য আমরা এক ধরনের ডেটা টাইপ পাই। তো এই কয়েক ধরনের ডেটা টাইপের কথা যেটা বলছি, সেটা জাভার ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের ডেটাগুলো আছে। যেমন ধরা যায় জাভার ক্ষেত্রে ইন্টিজার টাইপ ডেটাগুলোকে ক্লাসিফাই আমরা যেটা করি, সেটা হচ্ছে বাইট, শর্ট, ইন্টিজার এবং লং। এবং ফ্র্যাকশনাল পার্ট ডেটাগুলোকে আমরা দুইটা ক্লাসে ভাগ করি, একটা হচ্ছে ফ্লট এবং ডাবল। আর ক্যারেক্টার ডেটাগুলোকে আমরা ক্যারেক্টার বা অনেকে চার উচ্চারণ করতে পারে, CHAR। এটা ক্যারেক্টার উচ্চারণ করা তাই ভালো শোনায় আমার ক্ষেত্রে, আমার জন্য। তো আমি ক্যারেক্টার উচ্চারণ করি। আর তাছাড়া যদি আমরা কোনো ট্রু ফলস ইভ্যালুয়েশনের জন্য যাই, তাহলে বুলিয়ান টাইপ ডেটা টাইপ আছে। তো আমরা যদি C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করি, তাহলে আমরা এখানে আসলে বুলিয়ান টাইপ ডেটা টাইপটা আমরা C++-এ পাই না। সেটার জন্য আমরা আসলে নিজেরাই কিছু ভেরিয়েবল ধরে কাজ করে নিতে পারি। তবে জাভার ক্ষেত্রে বাই ডিফল্ট বুলিয়ান টাইপ ডেটা টাইপটা আছে। এখন যদি আসি, এটার প্রত্যেকটা ডেটা টাইপের জন্য কতটুকু জায়গা সে দখল করে। যেমন বাইটের একটা ইন্টিজার টাইপ ডেটা, এবং এটা 1 বাইট জায়গা দখল করে। দ্যাট মিনস এটার মেমোরি সাইজ হচ্ছে 8 বিট। 1 বাইট মিনস 8 বিট, অর্থাৎ আম একটা বাইট টাইপ ডেটা সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত ভ্যালু স্টোর করতে পারে। কিন্তু যেহেতু বাইটে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, কিন্তু যদি আমরা একটা সরল রেখার কথা চিন্তা করি, 256 না ধরে যদি আমরা সাইন বিট চিন্তা করি, সাইন বিট থাকলে আমরা সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত, অর্থাৎ 1 বাইট 8 বিট হলো, একটা বিট সাইন বিটের জন্য দখল করলে আরেকটা, আর বাকিগুলো ভ্যালু স্টোর করার জন্য হলে 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত হতে পারে। তো সেই জন্য এটা রেঞ্জটা হয় -128 টু 127। এখানে যদিও আমি লিখে দেখাচ্ছি না, দেখা যাচ্ছে যে পজিটিভ ভ্যালুটা 0 টু 127 পর্যন্ত রেঞ্জ ধরা হয়, অর্থাৎ 128টা সংখ্যাই থাকে। কিন্তু 0টাকে পজিটিভ কাউন্ট করার কারণে 127 পর্যন্ত যায়। আর এদিকে নেগেটিভ ভ্যালুটা -1 টু -128 পর্যন্ত 128, অর্থাৎ দুইটা মিলে আসলে 256 পর্যন্ত ভ্যালু সে স্টোর করতে পারে। আর শর্টের জন্য যদি বলি, শর্ট 2 বাইটস ডেটা, ইন্টিজার 4 বাইটস ডেটা হোল্ড করে, এবং লং হচ্ছে 8 বাইটস ডেটা হোল্ড করে। এবং আমরা এখানে রেঞ্জগুলো দেখিয়েছি, আশা করি যে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আর যদি আমরা ফ্লটের কথা বলি, ফ্লটটা হচ্ছে ডেসিমেল পয়েন্টটা, অর্থাৎ দশমিকের
পরে যেই ম্যান্টিসাটা ওই ম্যান্টিসাটা পর্যন্ত সে সাপোর্ট করবে, এবং ফ্লোটিংয়ের জন্য 10⁻38 এবং নেগেটিভ ভ্যালুর জন্য 10⁻⁻45। আর ডাবলের জন্য সেটা 10⁻308 পর্যন্ত বিশাল বড় সংখ্যা সে অ্যালোকেট করে। তাও দেখা যায় যে আমরা কাজ করতে গেলে এত বড় সংখ্যা বললেও দেখা যাচ্ছে যে অনেক কাজে এত বড় সংখ্যাটা ডাবল হোল্ড করতে পারে না। সেক্ষেত্রে আরও অ্যাডভান্স ডেটা টাইপ বা অ্যাডভান্স প্রসিজিওরে আমরা কাজ করি, সেটা হচ্ছে বিগ ইন্টিজার বলি। তো বিগ ইন্টিজার নিয়ে এই মুহূর্তে কথা বলছি না। এরপরে আসা যাক একটা গুরুত্বপূর্ণ ডেটা টাইপ, সেটা হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার রেগুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে বা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্যারেক্টার হচ্ছে 1 বাইট জায়গা দখল করে, কিন্তু জাভার ক্ষেত্রে 2 বাইটস। মানে হচ্ছে জাভা আসলে ইউনিকোড সাপোর্ট করে, যার ফলে 2^16 বা ইউনিকোড ভ্যালুটা সে নিয়ে যায়, এবং এটার জন্য কোনো নেগেটিভ প্রিসিশন ভ্যালু নেই। টোটাল ভ্যালুটা হচ্ছে যে পজিটিভ ভ্যালু, এবং অল ইউনিকোড ভ্যালু ফ্রম 0 to 65,535 পর্যন্ত ভ্যালু সাপোর্ট করে। আর এই জন্য আমরা চাইলে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বাংলা আর আউটপুট আমরা দেখতে পাই, সেটা ক্যালকুলেট করতে পারি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বুলিয়ান ডেটা টাইপ, এখানে এটা কোনো বাইট জায়গা দখল করে না, এটা অনলি 1 বিট জায়গা দখল করে, এবং সেটা ট্রু অর ফলস। তো এখানে একটা ফ্যাক্ট খুব সুন্দর করে বলা যায়, C++-এ আমরা বিভিন্ন সময় এই ট্রু ফলস ইভ্যালুয়েটের জন্য ফ্ল্যাগ বিট মানে ফ্ল্যাগ একটা ভেরিয়েবল ধরে কাজ করতাম, যেটার ভ্যালু 1 অথবা 0 ধরে নিতাম। তো 1 এবং 0 ফ্ল্যাগ বিট নিয়ে ফ্ল্যাগ ধরে একটা ভেরিয়েবল ধরলে সেটা আসলে বাইট বা শর্ট টাইপ ডেটা ধরতাম। সেক্ষেত্রে অ্যাটলিস্ট 8 বিট জায়গা দখল করতো, জায়গার পরিমাণ কিন্তু বেশি লাগতো। কিন্তু বুলিয়ান জাভাতে বুলিয়ান ধরার কারণ 1 বিট অনলি, সে আসলে আর এতগুলো জায়গা দখল করে না। তো যাই হোক, প্রিমিটিভ টাইপ ডেটার সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপরে যদি আমরা যাই ভেরিয়েবল, তো এই যে ডেটা টাইপগুলো সম্পর্কে জানলাম, এই ডেটা টাইপগুলো আসলে কি স্টোর করে? একটা স্পেসিফিক একটা ভ্যালু স্টোর করে, অথবা একটা স্পেসিফিক ডেটাকে রিপ্রেজেন্ট করে। যেমন ইন্টিজার টাইপ ডেটা ইন্টিজার ডেটাকে রিপ্রেজেন্ট করে, ডাবল টাইপ ডেটা ডাবল ডেটাকে রিপ্রেজেন্ট করে। এই রিপ্রেজেন্ট করার জন্য ডিফারেন্ট টাইপস অফ ডেটাগুলোকে হোল্ড করার জন্য আমরা কিছু নাম ব্যবহার করতে পারি, ঠিক আছে? কিছু কম্পোনেন্ট ব্যবহার করি। এই কম্পোনেন্টগুলোকে আমরা বলি ভেরিয়েবল, যেটার মানটা পরিবর্তন হতে পারে, পরিবর্তনযোগ্য। যেমন ধরা যাক এখানে যদি আমরা বলি যে ইন্টিজার স্টাইল নাম্বার, নাম্বার অফ চেকস, নাম্বার অফ ডিপোজিটস। তো এগুলো হচ্ছে কি যে কতগুলো ভ্যালু সে হোল্ড করবে, যেমন কতগুলো চেক আছে, কতগুলো ডিপোজিট হয়েছে সেটা হোল্ড করবে। ডেটার টাইপটা হচ্ছে ইন্টিজার, আর ভ্যালুটা হোল্ড করবে এই নামটা। তো এই নামটাকে আমরা বলছি কি ভেরিয়েবল। তো ভেরিয়েবল যদি আমরা ব্যবহার করতে চাই, বা কোনো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো একটা ভেরিয়েবল ব্যবহার করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের অবভিয়াসলি ওই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, এখানে বলেছি দেখেন যে ইন জাভা প্রোগ্রাম ইউ মাস্ট ডিক্লেয়ার ভেরিয়েবল বিফোর ইট ক্যান বি ইউজড। সো এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। তো ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে আগে তার ডেটা টাইপটা আমরা লিখবো, তারপর ভেরিয়েবলের নামটা লিখবো। একটা সিঙ্গেল একটা ভেরিয়েবল লিখে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে পারি, অথবা আমরা মাল্টিপল ভেরিয়েবল একসাথেই ডিক্লেয়ার করতে পারি, যেটার এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে। ইন্টিজার 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, ডাবলের 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এবং অ্যান্সার ক্যারেক্টার দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। তো এটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল সম্পর্কে এতটুকু জানাই যথেষ্ট ইম্পর্টেন্ট, যে আমরা ভেরিয়েবল সম্পর্কে আরও অনেক ধারণা হয়তো পরবর্তীতে জানবো। তবে নেইমিং কনভেনশন, নাম দেওয়ার জন্য এটাই এনাফ। তো এখন আসা যাক এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলো কিভাবে অ্যাসাইন করা যায়, অর্থাৎ অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশনটা কি। আমরা সাপোজ ধরেন যে ভেরিয়েবল নামে একটা ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার, ভেরিয়েবল একটা ডেটা স্টোর করার জন্য ডিক্লেয়ার করেছি। তো এর মাঝে আমরা যেই ধরনের ক্যালকুলেশনগুলো করব, অথবা অন্য একটা ভ্যালু এখানে অ্যাসাইন করব, সেটার জন্য আমরা ভেরিয়েবলের নামটা বাম পাশে লিখবো, আর ডান পাশে তার এক্সপ্রেশনটা লিখবো। সেটা হতে পারে একটা সিঙ্গেল ভ্যালু, হতে পারে মাল্টিপল ক্যালকুলেশন ভ্যালু, এই জন্য এটাকে আমরা একটা এক্সপ্রেশন বলি। ফর এক্সাম্পল, আমরা একটা গেমের বা কোনো একটা সেকশনের স্কোর ক্যালকুলেট করব, সেটার জন্য গোল ভেরিয়েবল থেকে আমরা ইরোরটাকে বিয়োগ করে যে রেজাল্ট হয় সেটা স্কোর স্টোর করব। অথবা কোনো একটা সেকশনের ইন্টারেস্ট কাউন্ট করব, সেই জন্য রেট এবং ব্যালেন্স দুইটার মধ্যে আমরা মাল্টিপ্লাই করে এটার ফলাফলটা আমরা ইন্টারেস্ট নামে ভেরিয়েবলে অ্যাসাইন করব। তো একইভাবে নাম্বারের সাথে নাম্বার +5 যোগ করে নাম্বারে নতুন ভ্যালুটা অ্যাসাইন করব। তো এইভাবে আমরা একটা ভ্যালু আর একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন। এখন আসা যাক এই অ্যাসাইনমেন্টগুলোকে আসলে আমরা শুরুতেই ইনিশিয়ালাইজ করে দিতে পারি কিনা, বা কম্বাইন করতে পারি কিনা, মাল্টিপল অ্যাসাইনমেন্ট একসাথে করতে পারি কিনা, সেটার সম্পর্কে একটু বলছি। যে আমরা চাইলেই একটা ভেরিয়েবলকে একসাথে মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, মাল্টিপল এক্সপ্রেশন এবং অ্যাসাইনমেন্টটা একসাথে করতে পারি।
তো ফর এক্সাম্পল এখানে যদি আমরা সিনট্যাক্সটা দেখি, যেমন ধরেন আমরা ডেটা টাইপটা বললাম, তারপর একটা ভেরিয়েবলের নাম বললাম, সেখানে এক্সপ্রেশনটা বা ভ্যালুটা ভেরিয়েবলে অ্যাসাইন করে দিয়েছে, কমা দিয়ে পরের ভেরিয়েবলটা এবং তার এক্সপ্রেশনটা দিতে পারছি। এভাবে করে আমরা মাল্টিপল ভেরিয়েবল চাইলে একসাথে ইনিশিয়ালাইজ করতে পারি, অ্যাসাইন করতে পারি। তো এটার এক্সাম্পলটা এখানে দেখেন, যেমন আমরা নাম্বার সিন 0 এটাকে ইনিশিয়ালাইজ করলাম এবং এটা ইন্টিজার টাইপ, একইভাবে কমা দিয়ে ইনক্রিমেন্ট ইকুয়াল 5। তো এইভাবে করে আমরা আবার এখানে যদি দেখি প্রাইজের ক্ষেত্রে 7.3 প্লাস ইনক্রিমেন্ট, তো এটা দেখা যাচ্ছে যে একসাথেই কিন্তু আমরা কাজটাও করে নিতে পারছি। ইটস পসিবল। এটা আমাদের প্রোগ্রামিং করার সাথে বা ডেসক্রিপশন বা আমার প্রোগ্রামের সাথে যখন ব্যবহার করা দরকার আমরা তখন ব্যবহার করব। তো এখন আসা যাক একটা স্যাম্পল প্রোগ্রাম দেখি। আসলে এই প্রোগ্রামটা আমাদেরকে ডিফাইন করবে যে আসলে কিভাবে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি বা অ্যাসাইন করছি। এতক্ষণ তো আমরা জাস্ট বেসিক সিনট্যাক্সটা দেখছি, একটা প্রোগ্রামের মাধ্যমে দেখি। যেমন ফর এক্সাম্পল দেখেন, আমরা এগ বাস্কেট নামে একটা ক্লাস তৈরি করেছি। ওই ক্লাসের মধ্যে আমরা মেইন মেথডে আসলাম। এখানে আমরা এগ, একটা বাস্কেটের মধ্যে কতগুলো এগ হচ্ছে বা টোটাল নাম্বার অফ এগস আমরা ক্যালকুলেট করব। তো সেটার জন্য আমরা ইন্টিজার টাইপ 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর ওই ভেরিয়েবলগুলোতে কিছু ইনিশিয়াল ভ্যালু দেওয়া দরকার ছিল, সেই ভ্যালুগুলো আমরা দিলাম। যে নাম্বার অফ বাস্কেট কয়টা আছে, 10টা আছে। তো আমরা এখানে 10টা অ্যাসাইন করলাম। এক্স পার বাস্কেট 6টা, পার বাস্কেটে আমরা 6টা করে এগ আছে সেটা ধরে নিলাম, সো এটা অ্যাসাইন করলাম। তাহলে টোটাল এক্সটা কত হবে, নাম্বার অফ বাস্কেট ইন্টু এক্স পার বাস্কেট, তো সেটাই করলাম, নাম্বার অফ বাস্কেট ইন্টু এক্স পার বাস্কেট, এটা মাল্টিপ্লাই করেছি, তো টোটাল এগস আমরা পেয়ে গেছি। তো এটাকে আমরা প্রিন্ট লাইন স্টেটমেন্টের মাধ্যমে আমরা আসলে এই মেথডের মাধ্যমে আসলে প্রিন্ট করলাম। প্রিন্ট করার ক্ষেত্রে এখানে একটু বলে নেই, দেখেন আমরা শুধু যখন স্ট্রিংটা প্রিন্ট করছি ডাবল কোটেশনের মধ্যে রাখছি, আর যখন এর বাইরে যখন ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি, ভেরিয়েবলটা এক্স পার বাস্কেট এটা প্রিন্ট করছি, এটার জন্য কিন্তু কোটেশনে রাখতে হয় নাই, আমরা সরাসরি এক্স পার বাস্কেট প্লাস দিয়ে কনকেটেনেট করেছি। তারপর যে মেসেজটা দেওয়া সেই মেসেজটা আবার ডাবল কোটেশনে আছে, অর্থাৎ ভেরিয়েবলের মানগুলো কোটেশনের মধ্যে থাকবে না। কোটেশনের মধ্যে যা থাকবে এটা হচ্ছে যে ডিফল্ট স্ট্রিং এবং এটা পরিবর্তনযোগ্য না, কিন্তু ভেরিয়েবলের মানটা যেহেতু চেঞ্জেবল, সো এটা আমরা আম এই কোটেশনের বাইরে রাখি, এবং যদি এটা কোটেশনের ভিতরে দিতাম তাহলে এটা জাস্ট একটা স্ট্রিং লিটারাল হিসেবে, সিম্পল স্ট্রিং হিসেবে কনসিডার হইতো, ভেরিয়েবল হইতো না। তো আমরা একটা স্যাম্পল প্রোগ্রাম দেখলাম, সেখানে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা ডেমো দেখলাম, এবং কিভাবে এগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করা যায় সেটা দেখলাম। এখন আসা যাক আমরা এই যে ভেরিয়েবলের নামগুলো লিখি, নামগুলো লেখার কোনো নিয়ম আছে কিনা। অবশ্যই কতগুলো নিয়ম আছে। তো এই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা কিছু এলিমেন্টকে আইডেন্টিফাই করতে যাই, যেমন ধরো যে ক্লাস, মেথড এবং ভেরিয়েবল, এটাকে আইডেন্টিফাই যদি করতে যাই তার একটা নির্দিষ্ট নাম দিতে হয়। এই নামটাকে আমরা বলি আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ার লেখার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আমাদেরকে অনুসরণ করতে হয়, কারণ যার মানে ইচ্ছা মতো আসলে নামটা লিখতে পারি না, লিখলে একটু অসুবিধা হবে প্রোগ্রামিং কম্পাইলারকে আন্ডারস্ট্যান্ড করতে। এই জন্য কিছু নির্দিষ্ট স্পেসিফিকেশন তৈরি করা হয়, আর স্পেসিফিকেশনটাই হচ্ছে এই আইডেন্টিফায়ার রুলস। যেমন যে কোনো একটা আইডেন্টিফায়ার যদি আমরা লিখতে চাই, লিখতে গেলে ওই আইডেন্টিফায়ারের মধ্যে শুধুমাত্র কি থাকতে পারবে, লেটার থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে এবং ডলার সাইন থাকতে পারবে। তো এইখানে একটা বিষয়, কিছু বিষয় আমাদেরকে খুব ভালো করে কনসিডার করতে হবে, যে এই লেটার দিয়ে শুরু, লেটার, ডিজিট, আন্ডারস্কোর এবং ডলার থাকতে পারবে, কিন্তু আমরা যখন এটাকে শুরু করব, শুরু করলে অবশ্যই লেটার দিয়ে শুরু করতে হবে। এখানে বলা হচ্ছে কি, শুরু করতে গেলে অবশ্যই আমরা লেটার দিয়ে শুরু করব, কোনো ডিজিট বা দিয়ে শুরু করব না, আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো, ডলার দিয়ে শুরু করতে পারবো। অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টার ইন অ্যান আইডেন্টিফায়ার ক্যান নট বি এ ডিজিট, ডিজিট হইতে পারবে না। আমরা প্র্যাকটিক্যাল যখন প্রোগ্রাম করব তখন এইটা প্রয়োজনে আরেকটু ডিটেলস অ্যানালাইসিস করব। তারপর আসা যাক, এই একটা আইডেন্টিফায়ার যখন আমরা লিখব, আইডেন্টিফায়ারের মাঝে কোনো কি থাকতে পারবে না, স্পেস থাকতে পারবে না। ঠিক আছে, কোনো স্পেস, স্পেসিফিক কোনো স্পেস থাকতে পারবে না। আর তাছাড়া শুধু স্পেস না, কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন ডট, স্টার বা যে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারবে না। অর্থাৎ একটা আইডেন্টিফায়ারের মাঝে কোনো স্পেস থাকতে পারবে না। তবে লেটার দিয়ে শুরু করার পর মাঝে আন্ডারস্কোর থাকতে পারে, ডিজিট থাকতে পারে। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে ডলার সাইন দিয়ে আমরা যদিও একটা আইডেন্টিফায়ার শুরু করতে পারি, কিন্তু ডলার সাইনটা ব্যবহার করা হয়েছে স্পেশাল পারপাজে। সেক্ষেত্রে জেনারেল পারপাস ইউজে আমরা ডলার সাইনটা দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব না। আর এরপরে বলি যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কি, জাভা আইডেন্টিফায়ারের নামটা কি হতে পারবে না, কোনো কিওয়ার্ডের নাম বা রিজার্ভ ওয়ার্ডের নামের সাথে ম্যাচ হইতে পারবে না, রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড হতে পারবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা একটু পরে কিন্তু জাভার ডিফল্ট কিছু কিওয়ার্ড আছে সেটা দেখব।
আর আইডেন্টিফায়ারের যে লেন্থটা সেটা যে কোনো লেন্থের হইতে পারে, মানে লিমিট নাই। তবে রিকমেন্ড করা হয় যে অ্যাটলিস্ট যাতে 32 ক্যারেক্টার বা এর নিচে থাকে, তাহলে আমাদের জন্য কোড রিডেবিলিটি থাকতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জাভা আইডেন্টিফায়ার রুলস হচ্ছে জাভা অবভিয়াসলি কেস সেন্সিটিভ। তার ফলে বোঝা যায় যে আসলে আপার কেস এবং লোয়ার কেসে যদি আমরা কোনো একটা আইডেন্টিফায়ার লিখি তাহলে দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট আইডেন্টিফায়ার বুঝাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আসা যাক আমরা কিছু জাভা ডিফল্ট কিওয়ার্ড দেখি, যেমন অ্যাবস্ট্রাক্ট, অ্যাসার্ট, বুলিয়ান, ব্র্যাক, বাইট। এখানে কতগুলো স্ট্যাটিক মার্ক দেওয়া আছে। আসলে এগুলো দেখা যায় যে এগুলো বিভিন্ন স্পেশাল কেজে আমরা এখন হয়তো গো টু কনস্ট এটিতে আমরা এগুলা একটা ব্যবহার করি না, এই জন্য এগুলোকে কন্ডিশনাল মার্কিং দেওয়া হয়েছে। আর বাকি এই যে বাকি কিওয়ার্ডগুলো আছে এগুলো আসলে আমরা আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করব না। এগুলোর জাভার ডিফল্ট কিওয়ার্ড, এগুলোর প্রত্যেকটা কিওয়ার্ডে একটা নির্দিষ্ট ফাংশনালিটিস আছে। সো এটা আমরা ব্যবহার করব না। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু জাভা কেস সেনসিটিভ, সেক্ষেত্রে আমরা যদি কোথাও ফর এক্সাম্পল ধরেন কন্টিনিউ সিটা বড় হাতের লিখি, তাহলে এটা কিন্তু আবার জাভা কিওয়ার্ডের মধ্যে থাকবে না। ওইভাবে আমরা চাইলে এটাকে ভেরিয়েবল হিসাবে ব্যবহার করতে পারি বা অন্য আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। তবে রিকমেন্ডেশন হচ্ছে যে আমরা এই জাভা কিওয়ার্ডগুলোকে ক্যাপিটালাইজ করে বড় ছোট করে আসলে আমরা মানে বড় হাতে ছোট হাতে অক্ষর দিয়ে লিখে আসলে কনফিউশন তৈরি করব না। সেটা আমাদের প্রোগ্রামিং কনভেনশনের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। এখন আসা যাক, যেহেতু কোন কনভেনশনের কথা বলছি, আসলে আমরা যখন একটা প্রোগ্রাম লিখি তাহলে কিভাবে নামগুলো লেখা উচিত, একটা নেমিং কনভেনশনটা সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। আমরা যখন নরমালি কোনো মেথডের নাম বা ভেরিয়েবলের নাম লিখবো, আমরা চাইলে আইডেন্টিফায়ার রুলস অনুযায়ী যে কোনোভাবে লিখতে পারি। তবে রিকমেন্ডেশন হচ্ছে ভেরিয়েবলগুলোর নাম লিখতে, যেমন রেডিয়াসের জন্য আর, এরিয়ার জন্য এ, প্রিন্টের জন্য পি, এই ধরনের করে আমরা আসলে লিখে অভ্যস্ত হয়ে গেছি প্রোগ্রামের কোডই মানে টাইপ কম করার জন্য। কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এভাবে যদি এ বি সি ডি দিয়ে যদি আমরা ভেরিয়েবলকে বা মেথডের নাম লিখি, তাহলে পরবর্তীতে কোড রিডেবিলিটিটা স্ট্যান্ডার্ড হয় না। আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা কি লিখেছি, কিসের জন্য লিখেছি। এই জন্য আমরা যখন কোনো ভেরিয়েবল বা মেথডের নাম লিখবো, তখন অবভিয়াসলি চেষ্টা করবো যে ওটার ফাংশনালিটিসটা কি বা ওটার কাজটা কি বা ওটা কি স্টোর করে, ওইটাকে বুঝায় লিখতে। যেমন রেডিয়াস স্টোর করার জন্য রেডিয়াস লিখেছি এবং এটা ছোট হাতে লিখেছি, এটা একটা কনভেনশন। তারপর আমরা যদি কোনো একটা ক্লাসের নাম লিখি, ক্লাসের নাম লিখলে অবশ্যই সেটাকে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব এবং প্রত্যেকটা ওয়ার্ড যদি আলাদা লিখি, যেমন কম্পিউটেরিয়া, দেখেন এটার মধ্যে কোনো স্পেস কিন্তু আমরা দেইনি। স্পেস দিলে আইডেন্টিফায়ার হতো না। স্পেস ছাড়াই লিখতে হবে এবং বড় হাতের অক্ষর দিয়ে শুরু করবে, এবং ডিফারেন্ট ওয়ার্ড থাকলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটালাইজ করে দিব। এভাবে করে আমরা লিখবো, যেমন কম্পিউটেরিয়া সিস্টেম, এইরকম করে আমরা ক্লাসের নামগুলো লিখবো। আর এর বাইরে যদি আমরা কিছু কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে ভ্যালু নিয়ে কাজ করি, যেমন দেখা যাচ্ছে পাই 3.1415, এইভাবে যে একটা ডিফল্ট ভ্যালু আছে, ম্যাক্স ভ্যালু, ধরুন কোনো একটা সেকশনে আমরা সর্বোচ্চ 100 পর্যন্ত ভ্যালু নিয়ে কাজ করতে পারি, তো ম্যাক্স ভ্যালু ইকুয়াল 100। এই যে কিছু কনস্ট্যান্ট বা ফিক্সড কিছু ভ্যালু নিয়ে আমরা কাজ করি, তাহলে ওই ধরনের নামগুলো, কনস্ট্যান্টগুলোর জন্য আমরা সবসময় একটু ক্যাপিটালাইজ করবো, বড় সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখে আমরা কি করব, এক্সপ্রেস করব। তো এইটা গেল যে আমাদের জাভার নেমিং কনভেনশন। তো আমরা আজকের এই সেশনে মূলত জাভার বেসিক কিছু কনসেপশন নিয়ে কথা বলেছি। কি কি নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে যে ডেটা টাইপ কি, জাভার ডিফারেন্ট টাইপস অফ প্রিমিটিভ ডেটা টাইপ, তারপর ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে হয়, তারপর ভেরিয়েবলের নামকরণগুলো করার জন্য, ক্লাস বা মেথডের নামকরণগুলো করার জন্য আইডেন্টিফায়ার কি, আইডেন্টিফায়ার রুলস, এবং এগুলো লেখার জন্য কিছু নেমিং কনভেনশন আমরা শিখেছি। তো ধন্যবাদ সকলকে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে প্র্যাকটিক্যালি আরও কিছু ইমপ্লিমেন্টেশন দেখব।